হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে এসিসি মাধ্যমিকে। আশা করি সবাই খুব ভালো আছিস। আর আমি জানি তোরা প্রত্যেকে আজকে এই ক্লাসটার জন্য ওয়েট করে আছিস, কারণ এই ক্লাসটাই হতে চলেছে এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে প্র্যাকটিস। আমরা এরপরে যেটা করব সেটা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস আর প্র্যাকটিস। আর তারপর তো আমাদের সাজেশন সিরিজ আছে। তো আজকের এই চ্যাপ্টারের এই লাস্ট ক্লাসটা আজকে আমরা করি। তো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে কয়েকটি সাধারণ জিনগত রোগ। আচ্ছা, এই ক্লাসটা শুরু হওয়ার আগে কয়েকটা কথা বলে নি। এই যে জিনগত রোগের ব্যাপারে আমরা পড়বো, দেখবো, জানবো, এটা আমাদের সিলেবাসে রয়েছে, আমাদের জানাটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমি বলবো এই যে আজকের ক্লাসটা আমরা করছি এটা শুধুমাত্র 10 সিলেবাসে আছে তাই জন্য জানছি, পরীক্ষায় গিয়ে লিখতে হবে, এখান থেকে ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন আসবে তার জন্য নয়। এটা কিন্তু আমাদের ইন ফিউচারের জন্য খুব ইম্পর্টেন্ট, আমাদের নেক্সট জেনারেশনের জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা দেখবো, সবটাই দেখবো, পড়বো, বুঝবো। আর এই জিনগত রোগ বলতে তোদেরকে এর আগেও হয়তো কয়েকটা জিনগত রোগের কথা বলেছি, এখানে বইতেও কি কি রয়েছে বা সিলেবাসে কি কি রয়েছে সেগুলোও তোরা জানিস। তো জিনগত রোগের মধ্যে ধর আমি বললাম থ্যালাসেমিয়া। এবার তোদের পড়ার জন্য শুধু থ্যালাসেমিয়া কাকে বলে, কি লক্ষণ, কয়েকটা ক্রস কিরকম ভাবে কি হয়, মা বাবার থাকলে ছেলে মেয়ের হবে কিনা, এইটুকুর জন্য শুধু পড়িস না, বা এইটুকু আমরা শুধু পড়বো না। আমরা এখানে আরো কয়েকটা জিনিস আছে যেগুলোর ব্যাপারে হ্যাঁ কিছু আমি তোদেরকে বলবো না, প্রচুর কিছু বলতে থাকলে তো একটা কিছুর ব্যাপারে একটা টপিক নিয়ে অনেক কিছু বলা যায়। কিন্তু যেটুকু জানা দরকার, যেটুকু না জানলে সবসময় একটা মনে হতে থাকে যে এটা কেন হলো বা ওটা কেন হলো, সেইটুকু আমরা জানবো। আমরা পড়তে পড়তেই দেখবো। তো আমরা ক্লাস করতে করতে আমি কিন্তু সেগুলো বলবো। তো তার জন্য কিন্তু ক্লাসটাকে ফার্স্ট টু লাস্ট একদম ভালো করে দেখতে হবে। আর যেটা রোজ থাকে সেটা আজকেও থাকবে, কোয়েশ্চেন আমরা কিন্তু প্র্যাকটিস করব। ঠিক আছে, তাহলে শুরু করি আজকের ক্লাস, জিনগত রোগ। তো জিনগত রোগ শুরু হচ্ছে যেটা দিয়ে, সেটা হচ্ছে কি থ্যালাসেমিয়া। প্রথমেই বললাম যে থ্যালাসেমিয়া। তো বেসিক্যালি থ্যালাসেমিয়া হচ্ছে একটা বংশগত রোগ। এগুলো আমরা সবটাই পড়ছি, যেটা যেটা জিনগত রোগ পড়ছি। তো এটা বংশগত রোগ, মানে বুঝতেই পারছিস যে আগের জেনারেশনের থেকে পরের জেনারেশনে এটা সঞ্চারিত হতে পারে, তাই তো? আচ্ছা, তো থ্যালাসেমিয়া ব্যাপারটা কি, কিভাবে কি হয়, তো সেটা একটু দেখে নি। বলছে যে জিনগত ত্রুটির ফলে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়। এই হিমোগ্লোবিন ব্যাপারটা কি? কিছুই না, হিমগ্লোবিন মানে আয়রন বা লোহাযুক্ত প্রোটিন। ঠিক আছে, তাহলে হিমোগ্লোবিন ব্যাপারটা কি আমরা এখানে একটুখানি লিখে নিই। হিমোগ্লোবিন কি বললাম? আয়রন প্লাস প্রোটিন, এটা যদি আমরা বলে থাকি সেইটা হচ্ছে হিমোগ্লোবিন। আয়রন বা লোহা, ঠিক আছে, যুক্ত প্রোটিন হলো। আচ্ছা, এবার বলছে এখানে থ্যালাসেমিয়া কি বলছে দেখ, বলছে এটা যদি কমে যায় তখন মারাত্মক রক্তাল্পতা বা অ্যানিমিয়া দেখা দেয়। এই রক্তাল্পতা বা অ্যানিমিয়া ব্যাপারটা কি? রক্ত কমে যাওয়া, সেটাকে আমরা অ্যানিমিয়া বা রক্তাল্পতা বলি। এবার তার সাথে হিমোগ্লোবিনের কি সম্পর্ক, কি সম্পর্ক সেটা আমাদের একটু বুঝে নিতে হবে। যেরকম ধর, যখন আমরা শ্বাস নিই, ঠিক আছে, আমরা যখন শ্বাস নিচ্ছি, এভাবে শ্বাস নিচ্ছি, তো আমাদের ফুসফুসের ভিতরে অক্সিজেন ঢুকছে। যদি আমি ধরে নিই যে এরকম, এটা আমাদের ধর ফুসফুস, ঠিক আছে, এটা ধর আমি ধরে নিলাম যে ফুসফুস। তো আমরা যখন শ্বাস নিচ্ছি তখন O2 ঢুকছে এখানে, ঠিক আছে। এবার অক্সিজেন তো ভিতরে ঢুকছে, কিন্তু এই যে অক্সিজেনটা, এটাকে তো আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যেতে হবে। তো সেই যাওয়ার কাজটা কে করে? হিমোগ্লোবিন করে। তো এই যে O2টা ঢুকলো, এইটার কার্যকারিতাটা কিসের আমরা বুঝতে পারি? যখন কিনা হিমোগ্লোবিন কাজ করে। হিমোগ্লোবিন মানে কি অলরেডি বলে দিলাম। এবার এইটার কে করে? হিমোগ্লোবিন কিন্তু কাজ করে। তো হিমোগ্লোবিনটা কোথায় থাকে? আবার থাকে হচ্ছে আরবিসির মধ্যে। মানে বেসিক্যালি ও হচ্ছে একটা কি বলবো, তোর ডেলিভারি কারের মতো কাজ করে। মানে এই যে অক্সিজেনটা রইলো, এবার একে যে পৌঁছে দিতে হবে, তো সেই কাজটা ও করবে। তার মানে ও একটা ডেলিভারি কার আমি বলতেই পারি। যদি এই একটা বাবলসকে আমি ধরি, এটা হচ্ছে আরবিসি, হ্যাঁ, তার ভিতরে কিন্তু এই হিমোগ্লোবিনটা থাকে। এই হিমোগ্লোবিনটা হিম বলে লিখে দিলাম। তো এটা কিন্তু এর ভিতরে থাকে, একটা ধর এরকম কারের কাজ করে,
ঠিক আছে, একটা গাড়ির কাজ করে যে কিনা অক্সিজেনটাকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গতে ছড়িয়ে দিচ্ছে। এবার এই যদি নষ্ট হয়ে যায় বা এই যদি তৈরি না হয় বা এর কোনো ত্রুটি থাকে, তাহলে এই যে অক্সিজেন সরবরাহটা হচ্ছে আমাদের পুরো শরীরে, সেটা তো হবে না, সেটা হবে না। তখন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজও সেরকম ভাবে করবে না, প্রবলেম দেখা যাবে, অ্যাবনর্মালিটি দেখা যাবে। তো এটাই হয়। তো এবার বলছে যে রোগীকে যখন এরকম ধর আচ্ছা আচ্ছা সরি, আমি এইখানটায় ছিলাম। তো পরে রোগীকে যথাসময় পরিমাণ মতো রক্ত না দিলে রোগীর কিন্তু মৃত্যু হতে পারে। তাহলে রক্ত কমে যাচ্ছে, অক্সিজেন সরবরাহ হচ্ছে না। এবার বলছে যে হিমোগ্লোবিনের অভাবের জন্য রক্তের অক্সিজেনের বহন ক্ষমতা কমে যায়। রোগীকে বারবার রক্ত বদলাতে হলে দেহে কিন্তু লোহার পরিমাণ বেড়ে যায়। তোদেরকে অলরেডি বললাম যে হিমোগ্লোবিন কি, লোহা বা আয়রন যুক্ত হচ্ছে প্রোটিন। এবার ধর তোরা এখন ভাববি যে আরবিসির মধ্যে তো হিমোগ্লোবিন থাকে। এবার হিমোগ্লোবিন তো রয়েছে, ঠিক আছে, ও ত্রুটিপূর্ণ অবস্থাতে রয়েছে, হয়তো তৈরি হচ্ছে না সেরকম ভাবে, কিন্তু এই যে বারবার রক্ত দিলে, যে বলছে যে রক্ত বদলানোর সময় দেহে লোহার পরিমাণ বেড়ে যায়। তো লোহার পরিমাণটা বাড়ে কি করে? কিছুই না, ধর বেসিক্যালি এইখানটাতে হিমোগ্লোবিন রয়েছে, এবার বারবার করে ধর তোকে রক্ত দিতে হচ্ছে, তো রক্ত সরবরাহ হচ্ছে না, অক্সিজেন সরবরাহ হচ্ছে না, বহন ক্ষমতা কমে যাচ্ছে। তো যখন তোকে বাইরে থেকে রক্ত দেওয়া হবে, তোর এটা ধর একটা, আমি ধরলাম একটা হিউম্যান বডি, ঠিক আছে, হ্যাঁ, এর মধ্যে ধর ব্লাড দেওয়া হচ্ছে। এবার যখন রক্তটা দিচ্ছে, ব্লাড যাচ্ছে, যখন দিচ্ছে, এর ভিতরে এই যে আরবিসি গুলো থাকে, এর ভিতরে যে আরবিসি গুলো থাকে, ওরা কতদিন পরে মরে যায় বলতো? আমরা সবাই জানি কিন্তু ওরা মোটামুটি 120 ডেজ পরে কিন্তু ওরা মরে যায়। এবার ওরা যে এই যে ফেটে বেরিয়ে যাবে, তো ওর ভিতরে যে লোহাগুলো জমেছিল, তুই আবার উপর দিয়ে রক্ত দিচ্ছিস, তো ওগুলোও তো ছড়িয়ে যাবে, সারা শরীরে ছড়িয়ে পড়বে। তাহলে তখন কিন্তু লোহার পরিমাণ বাড়তে থাকবে। লোহার পরিমাণ বাড়তে থাকলে আমাদের কি হবে? তখন কিন্তু লোহা জমে যাওয়ায় হৃৎপিণ্ড, যকৃৎ, অন্তঃক্ষরা গ্রন্থি এগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, বেশি লোহার পরিমাণ জমে গেলে। ক্লিয়ার? আচ্ছা, এবার আরেকটা জিনিস, এখানেও আরেকটা জিনিস বললাম। এবার হয়তো এটাও ভাববি যে রক্ত দিচ্ছে, তাতে লোহার পরিমাণটা বাড়ছে কি করে? আচ্ছা, আমরা যদি এটা ভাবি যে এই জিনিসটাকে ধর, আমি এই বডিটাকে যদি আমি ভাবি যে এটা একটা ভাঁড়ের মতো, লক্ষ্মীর ভাঁড় দেখেছিস তো, মানে আমাদের টাকা পয়সা জমানোর যে ভাঁড়টা আর কি, লক্ষ্মীর ভাঁড় বললে চাপ হয়ে যাবে, যাই হোক, হ্যাঁ, তো যাই হোক, এখানটায় একটা এরকম ফাঁকা মতো জায়গা থাকে যেখান থেকে তুই মানি দিতে পারবি। তুই ধর টাকা পয়সা রাখছিস, এবার এখানে তো পয়সাগুলো জমছে, জমছে, টাকা জমছে, পয়সা জমছে, সবকিছু জমছে। এবার জমার পরে এটা তো বেরিয়ে যাওয়ার আর জায়গা থাকে না। আমি যে বলছি লোহা সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে, যার জন্য হৃৎপিণ্ড, যকৃৎ এগুলো এফেক্টেড হচ্ছে, তো এটা বেরোনোর এখানে তো নিশ্চয়ই একটা ফুটো নেই, আর এইটা দিয়ে তো আর তুই বার করতে পারবি না ওরকম ভাবে। ওটা তো একটা পার্টিকুলার ভাবে এরকম ভাবে ফাঁকা দেওয়া, যার মধ্যে থেকে তুই এগুলোকে মানে মানিগুলোকে রাখছিস। তো নিচে কোনো একটা কোনো কিছু নেই যেখান থেকে তুই বের করতে পারবি, কোনো গর্ত বা কোনো ফুটোর মতো কিছু নেই। এবার এটা জমতে থাকছে, জমতে থাকছে। তো আমাদের বডিতেও সেরকম, ওরকম ভাবে ন্যাচারাল ওয়েতে যে লোহা বেরিয়ে যাবে, অন্য ওই আর একটা রক্ত আসছে বলে সেখান দিয়ে লোহা আসছে বলে বাকিগুলো বেরিয়ে চলে যাবে, এরকমটা কিন্তু হয় না। বেসিক্যালি তার জন্যই কিন্তু লোহাটা আমাদের সারা শরীরে এরকম ভাবে ছড়িয়ে পড়ে যখন বারবার রক্ত দিতে হয়। রক্ত কেন দিতে হয় সেটাও বললাম, হিমোগ্লোবিন ত্রুটিপূর্ণ থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু থ্যালাসেমিয়াতে এই জিনিসগুলো দেখা যায়। ক্লিয়ার? আশা করি এটা পুরো দেখা গেছে। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে, আমরা সংজ্ঞা পড়ে নেব থ্যালাসেমিয়ার। কি বলছে? থ্যালাসেমিয়া এক প্রকার প্রচ্ছন্ন অটোজোমাল জিন দ্বারা নিয়ন্ত্রিত লোহিত রক্তকণিকার বিশৃঙ্খলা। এই প্রচ্ছন্ন অটোজোমাল জিন দ্বারা মানে হচ্ছে এটা কিন্তু ছোঁয়াচে রোগ নয়, ছোঁয়াচে নয়, এটা হচ্ছে একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশনে যায়। ঠিক আছে? আচ্ছা, এরপর বলছে যে যেখানে এক বা একাধিক হিমোগ্লোবিন পলিপেপটাইড শৃঙ্খলের অনুপস্থিতি দেখা যায়। এই পলিপেপটাইড ব্যাপারটা কি? কিছুই না, এই যে পেপটাইড, পেপটাইড তৈরি হয়, পেপটাইড এখানে ধর লিখছি, এখানে পেপটাইড, ঠিক আছে, পেপটাইড কি দিয়ে তৈরি হয়? কিছুই না, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এবার অ্যামাইনো অ্যাসিড যদি বলি, অ্যামাইনো অ্যাসিডের কথা বলি, অ্যামাইনো অ্যাসিড বোঝাতে তোদেরকে একটা জিনিস বলি। মুক্তো দেখেছিস তো? মুক্তোর মালা হয় যে, আমরা যে ওই সাদা সাদা, আসল মুক্তোর কথা বলছি না, যাই হোক,
মুক্তোর যে মালা বা পুঁতিগুলো আমরা যেরকম পড়ি ওরকমের মতো যদি আমি ধরি, যে এগুলো ধর অ্যামাইনো অ্যাসিড, এবার এগুলো একটার সাথে একটা এরকম ভাবে জয়েন করে করে যেটা তৈরি করে সেটাই হচ্ছে পেপটাইড বন্ড আমরা বলতে পারি। আর অ্যামাইনো অ্যাসিড কিসের জন্য লাগে? প্রোটিন সিনথেসিসের জন্য, ঠিক আছে? প্রোটিন প্রোটিন সিনথেসিসে প্রোটিন উৎপন্ন হয়, ঠিক আছে? এবার এইটার ধর এই যে মুক্তোর যে আমি যে বললাম মুক্তোর দানাগুলো, এবার এদের তো একটা ধর এটা মালার মতো, এবার এটা গাঁথার জন্য তো একটা ভিতরে সুতো দরকার, সেটাই হচ্ছে পেপটাইড। পেপটাইড শৃঙ্খল বা চেন আমরা বলে থাকি, অনেকগুলো একসাথে রয়েছে বলে পলিপেপটাইড বলা হচ্ছে। আচ্ছা, এই যে মুক্তোর মালা বলতে গিয়ে আমার একটা জিনিস মনে পড়লো, ভুলেও কিন্তু মুক্তোর মালা বাঁদরের গলায় পরাতে যাস না বাবা, ঠিক আছে? এখন হচ্ছে মানে তোদের যে এজটা, আমরাও তো পেরিয়ে এসেছি, তো এই সময় আমরা বেশিরভাগই বাঁদরের গলাতেই মুক্তোর মালা পরাই। কিন্তু তোরা করবি না, পড়াশোনা করো, প্রতিষ্ঠিত হও, লাইফে কোনো না কোনো সময় প্রিন্স অর প্রিন্সেস আসবে, তো ভুলেও বাঁদরের গলায় মুক্তোর মালা পরিও না। অবভিয়াসলি এটা আমি লুকসের দিক থেকে বলিনি, আমি ক্যারেক্টারের দিক থেকে বলেছি, তোরা ম্যাচিওর, তোরা বুঝতে পারবি আই গেস। তো ভুলেও বাঁদরের গলায় কিন্তু মুক্তোর মালা পরাতে যাস না, একদম লাইফ একদম নাচিয়ে ছেড়ে দেবে। ঠিক আছে? তো যাই হোক, আমরা যেটা পড়ছিলাম, তো হ্যাঁ, সংজ্ঞাতে আমরা গিয়ে দেখলাম যে পেপটাইডের এই যে শৃঙ্খলটা এটা অনুপস্থিত থাকে বা হ্রাসপ্রাপ্ত হয় বা গঠনগত কিছু বিচ্যুতি থাকে, তার জন্য কিন্তু তীব্র বা মৃদু রক্তাল্পতা মানে যেটা আমরা পড়ছি অ্যানিমিয়া যেটা বললাম, পাণ্ডুরোগ হতে পারে, রসজীবনকাল ইত্যাদি পরিলক্ষিত হয়। ক্লিয়ার? এরপরে আমরা যেটাই যাব সেটা হচ্ছে লক্ষণ। কি কি লক্ষণ আমরা দেখতে পাই? প্রধান লক্ষণ হচ্ছে এটাই, হিমোগ্লোবিন উৎপন্নের ত্রুটি আমরা দেখতে পাই, হিমোলাইটিক অ্যানিমিয়া রোগ হয়, এছাড়া হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়ায় লোহিত রক্তকণিকার আকারগুলোও ছোট হয়ে যায়, আকারগুলো সাইজে কিন্তু ছোট হয়ে যায়, অ্যাবনর্মালিটি দেখা দিচ্ছে, যেটা বলছি তোদেরকে, অস্থি দুর্বল হয়ে পড়ে, কালচে মূত্র, যকৃৎ প্লীহার বৃদ্ধি, এগুলো হতে পারে। এগুলো হচ্ছে কি সিমটমস। আচ্ছা, নেক্সট আমরা যেটাই যাব সেটা হচ্ছে থ্যালাসেমিয়ার ধরন। হ্যাঁ, বলতে পারিস যে থ্যালাসেমিয়া দুটো প্রকারের হয়, একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া, একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়া আর বিটা থ্যালাসেমিয়া ব্যাপারটা কি? এই যে হিমোগ্লোবিনের যেটা দেখতে পাচ্ছি, সেই স্ট্রাকচার দেখলে দেখবি যে দুটো আলফা চেন দুটো বিটা চেন থাকে, ঠিক আছে? এবার যখন জিনগত ত্রুটির জন্য আলফা পলিপেপটাইড তৈরি হয় না বা কম পরিমাণে হয়, তখন হচ্ছে এই প্রকার থ্যালাসেমিয়া হয়। এবার এটার একটা স্পেসিফিক জায়গা থাকবে, স্পেসিফিক জায়গা বলতে কিরকম, আমি এটা আগেই বললাম, যেটা হচ্ছে কি, এটা বংশগত রোগ। বংশগত রোগ ঠিক আছে, এবার বংশগত রোগ পড়তে গেলে এখানটা একটা জিনিস দেখবি, 16th ক্রোমোজোমে যখন এই যে হিমোগ্লোবিনের পলিপেপটাইড তৈরির জন্য ক্রোমোজোম 16-এ দুটো আলফা গ্লোবিন জিন থাকে। ক্রোমোজোম 16-এ মানে তোদের সেক্স ডিটারমিনেশনের সময় আমি পড়িয়েছিলাম যে আমাদের কিন্তু 23 জোড়া ক্রোমোজোম রয়েছে, তার মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম, আর বাকি যে এক জোড়া রয়েছে সেটা মানে দুটো রয়েছে সেটা কিন্তু সেক্স ক্রোমোজোম। এবার এই অটোজোমের মধ্যে, তার মানে এটা বুঝতে পারছি সেটা কিন্তু কোনো সেক্স ক্রোমোজোম এটার জন্য কিন্তু দায়ী নয়, এটা কিন্তু অটোজোমাল ডিজিজ, ঠিক আছে? তো এই 16th ক্রোমোজোমে কি হয়, দুখানা আলফা গ্লোবিন জিন থাকে, আলফা গ্লোবিন জিন। এবার মানুষের দুটো ক্রোমোজোম আমাদের জানি সমসমস্ত ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোমের ব্যাপারটা মার থেকে বাবার থেকে আসে, জোড়ায় থাকে, দুটি করে আলফা পলিপেপটাইড তৈরির জিন থাকে, তখন তাকে বলা হয় স্বাভাবিক অবস্থা, যখন দুটো আলফা পলিপেপটাইড তৈরির জিন থাকবে। কিন্তু যখন ওখানে দুটো কিংবা একটা আলফা জিন ক্ষয় হয়, তখনই কিন্তু থ্যালাসেমিয়া দেখা যায়। এবার পার্টিকুলারলি আমরা দেখব যে কিভাবে হয়। বেসিক্যালি যখন হোমোলোগাস ক্রোমোজোমে একটাতে দুটো আলফা গ্লোবিন জিন নষ্ট হয়, একটার মধ্যে হোমোলোগাস ক্রোমোজোম বলতে আমরা কি বুঝি? হোমোলোগাস ক্রোমোজোম, ধর এই যে হোমোলোগাস ক্রোমোজোম রয়েছে, এবার এই একটার মধ্যে, এই ধর একটার মধ্যে যে জিনটা রয়েছে, এটার মধ্যেও জিন রয়েছে, এটার মধ্যেও রয়েছে। এবার একটার মধ্যে শুধু যদি ক্ষয় হয়, তাহলে সেক্ষেত্রে আমি ওটাকে কি বলবো? হেটারোজাইগাস অবস্থা বলবো। একটার মধ্যেই কিন্তু গ্লোবিন জিনটা, আলফা গ্লোবিন জিন নষ্ট হয়ে যাচ্ছে। এক্ষেত্রে মৃদু রক্তাল্পতা হবে, মানে থ্যালাসেমিয়া মাইনর হবে। আর মেজর অবস্থা কখন হবে? যখন ওই যে দুটো, মানে এই যে উভয় ক্রোমোজোমের মধ্যে উভয় আলফা জিনই ক্ষয় হয়ে যায়, তখন যে অবস্থা সৃষ্টি হয় সেটা কিন্তু
হোমোজাইগাস অবস্থা সৃষ্টি হয়, মানে একটার মধ্যে যদি কমে যায় তাহলে আমরা সেটাকে বলছি কি, এইটায় ধর ত্রুটি হলো, মানে এটাই ধর এরকম, এটা এরকম অবস্থা থেকে এরকম অবস্থাতে চলে এলো, তখন আমরা সেটাকে কি বলবো, হেটারো অবস্থা, হেটারো, ঠিক আছে। আর এটাকে আমরা মাইনর বলি, মাইনর মেজর আই গেস বুঝিস। আর যখন এই দুটোর থেকেই এরকম পরিস্থিতি তৈরি হবে, এই দুটোর থেকে এরকম পরিস্থিতি আসবে যে দুটোরই নেই, ঠিক আছে, তখন যেটা হবে সেটা হচ্ছে হোমো অবস্থা বা মেজর। ক্লিয়ার? ক্লিয়ার মাইনর আর মেজর থ্যালাসেমিয়া, ক্লিয়ার আই গেস সবার কাছে? আচ্ছা, এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়া তো তোদেরকে বললাম, বিটা থ্যালাসেমিয়া কিছুই না, সেম ব্যাপার। এখানেও কি হয়, এখানে ওটাই যেরকম 16th ক্রোমোজোমের মধ্যে ছিল যেটা অটোজোম, আর এখানে হচ্ছে 11th ক্রোমোজোমে, ঠিক আছে। মানুষের শরীরে বিটা গ্লোবিন যে জিনটা থাকে সেটা 11 ক্রোমোজোমে থাকে। এবার যখন একটা নষ্ট হয়ে যাবে বা দুটো নষ্ট হয়ে যাবে তখন ওই মেজর আর মাইনর অবস্থা হয়। কিছুই না, এই যে এখানেও দেখ, এখানেও দিয়েছে যে এই ধর মাইনর অবস্থা মানে একখানা জিন হচ্ছে ত্রুটিপূর্ণ, একটা জিন হচ্ছে ত্রুটিপূর্ণ, আর বিটা থ্যালাসেমিয়া মেজর মানে হচ্ছে ওই ক্রোমোজোমের জোড়ায় দুটো জিনই হচ্ছে ত্রুটিপূর্ণ। ক্লিয়ার হয়েছে? আলফা আর বিটা থ্যালাসেমিয়া আই গেস মানে তোদের সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে, এখানে প্রবলেম নেই। নেক্সট আমরা যাব, নেক্সট যেটা, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। অবশ্যই এখান থেকে আমাদের প্রচুর কোয়েশ্চেন্স আসে, অনেক রকমের ক্রস করতে দেয়, মা এরকম হলে বাবা এরকম হলে কি হবে, তো সেই ক্রসটা কিন্তু আমরা এখানে ভালো করে বুঝবো। কিছুই না, তোরা এর আগে এক সংকর জনন দ্বিসংকর জনন পড়ে এসছিস, বুঝে এসছিস, এটাও খুব ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো, খুব ইজি আছে। এখানে বলছে দেখ, থ্যালাসেমিয়ার বংশগতির চেকার বোর্ডের মধ্যে মাতা থ্যালাসেমিয়ার বাহক, পিতাও থ্যালাসেমিয়ার বাহক। এবার এখানে মেজর মাইনর অবস্থার সাথে বাহক আর আক্রান্তর অবস্থাটা বুঝবি। যদি কেউ স্বাভাবিক হয়, এখানে দেখ স্বাভাবিক অবস্থাটা দিয়ে দিয়েছে, স্বাভাবিক হলে দুটোরই এই যে আলফা দিয়ে এরকম ভাবে থ্যাল বলে প্লাস দেওয়া আছে, দুটোরই এরকম প্লাস প্লাস হবে। তাহলে আমি এখানটা একটুখানি জাস্ট একটু লিখে দিচ্ছি তোদের সুবিধার জন্য, এখানে যদিও বা লেখা রয়েছে তা আমি সুবিধার জন্য লিখে দিচ্ছি। যদি স্বাভাবিক হয়, স্বাভাবিক অবস্থা হয়, স্বাভাবিক অবস্থায় কিরকম হবে, এই যে এরকম ভাবে প্লাস অবস্থায় থাকবে। এরপরে বলছে যে যদি বাহক হয়, বাহক অবস্থাটাই কিন্তু মাইনর, মাইনর ধরবো আমরা, বাহক অবস্থাটাই কিন্তু মাইনর ধরবো, বাহক বা মাইনর যদি অবস্থাটা ধরি তখন কিন্তু এরকম একটা পজিটিভ একটা পজিটিভ ছাড়া, হ্যাঁ নেগেটিভ বলছি না, একটা হচ্ছে পজিটিভ ছাড়া, একটা পজিটিভ আর একটা হচ্ছে পজিটিভ ছাড়া। আর যদি মেজর অবস্থা আমরা বলি, মেজর অবস্থা আমরা বলি, মেজর বা আক্রান্ত যদি বলি, ঠিক আছে, সবসময় এই আক্রান্ত আর বাহক এটা দিয়েই দেয়, কিন্তু মেজর বা আক্রান্ত অবস্থা যদি বলি, এখানে আই গেস তোরা দেখতে পাবি এই যে দুটোর মধ্যে কিন্তু কোনোটাতে এই যে প্লাস থাকবে না, এরকম অবস্থাটা দিয়ে আমরা এটাকে ডিনোট করছি। এগুলো তো আর আলাদা করে শরীরে দেখা যায় না, এগুলো আমরা ডিনোটের জন্য, যেরকম তোদেরকে বলেছি যে কোনো কিছু ডিনোট মানে ইজি করে নেওয়ার জন্য আমরা কিছু না কিছু দিয়ে ডিনোট করে। তাহলে এবার আমরা যদি বোর্ডটাতে আসি, চেকার বোর্ডটাতে আসি, সেখানে তোরা দেখতে পাবি দুজনেই বাহক রয়েছে, মানে একটা প্লাস একটা মাইনাস। এবার এর সাথে যখন এর হচ্ছে তখন তৈরি হচ্ছে স্বাভাবিক, এটাও প্লাস এটাও প্লাস। এর সাথে যখন আবার এটার হচ্ছে একটা প্লাস একটা মাইনাস, তার মানে মাইনর অবস্থা বা আমরা বাহক বলতে পারি। সেকেন্ডেও সেম হচ্ছে মাইনর অবস্থা বা বাহক বলতে পারি। থার্ডে যখন হচ্ছে মানে এর সাথে এর হচ্ছে যখন, ঠিক আছে, এবার যখন এর সাথে এর হচ্ছে তখন কিন্তু দুটোই মানে প্লাস ছাড়া, তখন কিন্তু মেজর অবস্থা বা আক্রান্ত আমরা বলতে পারি। ক্লিয়ার? বোর্ড যেরকম হয় সেরকমই হচ্ছে, কি কি দিয়ে ডিনোট করছি সেটা জানাটা জরুরি, কোনটাকে কি বলছি। এখন যদি তুই সংকর অবস্থাকে 80 আর 80 দিয়ে ডিনোট করা হয়, সেটা যদি তুই না জানিস তাহলে তোর প্রবলেম হয়ে যাবে, তাহলে তোর প্রবলেম হয়ে যাবে, তার জন্যই এটা বোঝানো। আর এই বোর্ডের মধ্যে কিছু নেই, শুধু মনে রাখবি কি না কি দিয়ে ডিনোট করছি, কি কি কোনটাকে কি বলা হচ্ছে, ব্যাস দ্যাটস ইট। আর বাকি তোরা ক্রস করতে জানিস, খুব ভালো করে শিখে গেছিস আমি জানি, প্রত্যেকে তোরা নিশ্চয়ই ক্লাসটা দেখেছিস, ঠিক আছে। তো এখানে 25% স্বাভাবিক হবে, মাইনর মানে বাহক অবস্থা যদি আমরা বলি তাহলে সেটা 50% হবে, আর বাকি হবে হচ্ছে 25%, মানে যেটা মেজর অবস্থা বা আক্রান্তের অবস্থা যদি আমরা বলে থাকি। আচ্ছা, তাহলে ক্লিয়ার হয়ে গেল থ্যালাসেমিয়া।
থ্যালাসেমিয়া আই গেস আর কোনো প্রবলেম নেই কারোর। নেক্সট আমরা যাব কোয়েশ্চেন করব। প্রথমে দেখ বলেছে অটোজোমাল ক্রোমোজোম ঘটিত, অটোজোম বাহিত ডিজিজ, সেটা আমরা অলরেডি পড়লাম থ্যালাসেমিয়া। বাকিগুলো হিমোফিলিয়া বর্ণান্ধতা পড়িনি, রাখানো তো আসবে না ভিটামিন এর জন্য। তো এই হিমোফিলিয়া বর্ণান্ধতা আমরা পড়িনি এখনো অবধি। অপশন কাট আউটের ব্যাপারে আমি তোদেরকে সব সময় বলতে থাকি যে এটা অপশন কাট আউট করা আগে শিখবে। এরকম হবে না যে দুটোই অটোসোমাল বাহিত রোগকে তোদেরকে দিয়ে দিল, তাহলে উভয় বলেও একটা অপশন থাকবে। উভয় এ অ্যান্ড বি দুটোই, বোথ, ঠিক আছে। আলফা থ্যালাসেমিয়া রোগের প্রধান কারণ হলো, আলফা থ্যালাসেমিয়া কি বলেছিলাম 16 নাম্বার ক্রোমোজোম, রাইট। আর বিটায় কি বললাম, বলে ফেল 11, ঠিক আছে। থ্যালাসেমিয়া রোগীদের দেহে যে ধাতু জমা হয়, প্রথমেই বললাম আয়রন যুক্ত প্রোটিন, তো অবভিয়াসলি লোহা যে জমা, রক্ত যে দিতে হচ্ছে তখন বদলানোর সময় লোহা জমতে থাকবে, সেই ব্যাপারটাও তোদেরকে বোঝালাম, তো এটা লোহা হবে। এবার দেখ বলছে পিতা মাতা উভয় থ্যালাসেমিয়ার বাহক, বাহক বলেছে এখানে, মেজর অবস্থা মাইনর অবস্থা বলেনি, বাহক বলেছে মানে মাইনর অবস্থা। তার মানে কি হবে, এখানে ছোট্ট করে আমরা করে নেব, তার মানে এরকম অবস্থা হবে, তাই তো, এরকম অবস্থা হবে প্লাস, আর এটা প্লাস ছাড়, ক্লিয়ার। এবার বলছে যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ায় আক্রান্তর সম্ভাবনা কত, একটু আগেই পড়িয়েছি বলে আমাদের মনে থাকার কথা। আক্রান্ত বলেছে, মেজর মাইনর অবস্থার মধ্যে আক্রান্ত কোনটাকে আমি বোঝাই, মেজর অবস্থাকে, ঠিক আছে। তাহলে মেজর অবস্থা কত বলেছিলাম 25%, এখানে 25% হয়ে যাবে। তোদেরকে এখানে বোঝানোর জন্য আমি বললাম লাস্টে দেখ প্রথমে এটার সাথে এটা হবে, এটার সাথে এটা হবে, সেটা কি হয়ে যাচ্ছে মাইনর অবস্থা, এটার সাথে এটা হবে মাইনর অবস্থা, যখন এটার সাথে এটা হবে তখন হচ্ছে কি মেজর অবস্থা। আর এইটা যেহেতু দুটো হচ্ছে তাই জন্য 50%, আর এটা যে হবে এটা হচ্ছে 25%, ঠিক আছে। আমরা এরকম ভাবে শর্টে ভাবে এরকম চেকার বোর্ড মতো করে নেব। যদি মনে না থাকে, ডাইরেক্টলি ধর হঠাৎ করে মনে পড়ছে না, ধুম করে দেখে এটা মনে পড়ে না, আমি বলবো যে একবার ছোট্ট করে এটা করে নিবি, আর প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, চাপ নিস না। মাতা থ্যালাসেমিয়ার বাহক, এবার পরেরটা দেখবি, ভালো করে দেখবি। মাতা বলেছে থ্যালাসেমিয়ার বাহক, দেখতে পাচ্ছিস আই গেস। পিতা হচ্ছে স্বাভাবিক। আচ্ছা এইটা আমরা একটুখানি করে দেখি, এইখানটায় জায়গা নেই, এত হিজিবিজি করে লাভ নেই, আমি পরে পেজে যাচ্ছি। বাহক বলেছে, কে বলেছে, মাতা বাহক পিতা স্বাভাবিক, মাতা বাহক, মাতা বাহক আর পিতা হচ্ছে কি স্বাভাবিক, ঠিক আছে। তাহলে বাহক আর স্বাভাবিক এটা আমরা একটুখানি ধরে নিই। বাহক যদি হয় কি বললাম, এটা প্লাস দিয়ে এরকম হবে, আর স্বাভাবিক হলে তো এমনি, ঠিক আছে। স্বাভাবিক হলে এমনি না, এসব করিস না, স্বাভাবিক হলে এই যে প্লাস প্লাস, তাই তো, স্বাভাবিক হলে প্লাস প্লাস, তাই তো দেখালাম। স্বাভাবিক হলে এই যে প্লাস আর প্লাস, প্লাস প্লাস, ঠিক আছে। এবার যখন এটা স্বাভাবিক অবস্থায় রয়েছে, এটা বাহক রয়েছে, আমাদেরকে কোয়েশ্চেনটা একটু দেখতে হবে, আমাকে জানতে কি চেয়েছে, এটা তো বলে দিল থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার, ওদের সন্তানদের থ্যালাসেমিয়া আক্রান্ত, নট বাহক, আক্রান্তর কথা বলেছে, সেটা চান্সেস কত। এটা হচ্ছে স্বাভাবিক, স লিখে দিচ্ছি, আবার এটা হচ্ছে স্বাভাবিক, স লিখে দিচ্ছি, এটা হচ্ছে বাহক, আর এটাও হচ্ছে বাহক। তাহলে দেখতে পেলি যে এখানে আক্রান্ত হওয়ার চান্সেস 0%, এখানে আক্রান্ত কেউ হচ্ছেই না, তাহলে একদম দেখে শুনে বুঝে এই যে 0 হবে হচ্ছে অপশন। দেখা যাচ্ছে, এটা অন্য কালার দিয়ে করি বল, এখানটায় ভালো লাগছে না, 0 হচ্ছে আমাদের এখানে অপশন। আচ্ছা নেক্সট যেটা আছে, নেক্সটটা আমি তোদের হোমওয়ার্ক দিলাম, হোমওয়ার্ক করবি, আমি দেখবো যে তোরা কি বুঝতে পেরেছি। প্রত্যেকে হোমওয়ার্ক করে আমাকে অ্যান্সার কিন্তু জানাবি কমেন্টে, প্রত্যেকে জানাবি, এইটার হোমওয়ার্কটা আমার রইলো। নেক্সট চলে যাই, থ্যালাসেমিয়া রোগ নির্ণয় করার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয়, এটা আমি বলে রাখি, এইচপিএলসি আর সিবিসি এই দুটো পদ্ধতির ইউজ করে কিন্তু এই রোগ নির্ণয় করা হয়। নেক্সট, আচ্ছা নেক্সট আমরা চলে যাব, কি আছে, হ্যাঁ হিমোফিলিয়া, আমাদের নেক্সট যে জিনগত যে রোগের মধ্যে যেটা পড়ছে হিমোফিলিয়া। হিমোফিলিয়া হচ্ছে এক প্রকার রক্তক্ষরণ জনিত বংশগত রোগ, এটাও বংশগত রোগ, রক্তক্ষরণ জনিত মানে রক্ত কোথাও কেটে গেলে রক্ত পড়া শুরু হলে আর ওটা থামতে চায় না,
হ্যাঁ, বা থামতে এতটাই সময় নিয়ে ফেলে যে রক্ত তঞ্চনের যে ফ্যাক্টর গুলো থাকে সেগুলো এর মধ্যে প্রেজেন্ট থাকে না বা কম থাকে বা ত্রুটিপূর্ণ থাকে। তো তার জন্য কিন্তু রক্ত অনবরত বেরিয়ে যায়, আর কিছু মানুষের কিন্তু মৃত্যুও ঘটতে পারে, দেখতে পাবি। এই রোগে আক্রান্ত মানুষের অনেক সময় লাগে, প্রচুর রক্তপাত হয়, মারা যায়। এটা কিন্তু এক্স ক্রোমোজোম অবস্থিত একটি জিনের মিউটেশনের ফলে প্রকাশ পায়। মিউটেশন কি বলে দিয়েছি, জিনের যে আকস্মিক পরিবর্তন। এক্স ক্রোমোজোম বাহিত, তার মানে এটা অটোজোমাল বাহিত রোগ নয়। এখানে এক্স ক্রোমোজোম মানে সেক্স ক্রোমোজোমের কথা কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে। হিমোফিলিয়া রোগটি প্রকাশ পুরুষদের মধ্যে বেশি হয়, কেন বলতো? নিজেরা ভাব যে পুরুষদের মধ্যে কেন বেশি হবে। পুরুষদের যে সেক্স ক্রোমোজোম থাকে সেটা এক্স ওয়াই থাকে, মহিলাদের এক্স এক্স থাকে। তার মানে মহিলার একটা এক্স যদি এফেক্টেড হয় আর একটা এক্স তো বাকি থাকবে। পুরুষদের ক্ষেত্রে সেটা কিন্তু হবে না, একটা এক্স এফেক্টেড হয়ে গেল মানেই হচ্ছে ও হিমোফিলিয়া আক্রান্ত হয়ে গেল। তাই জন্য এখানে পুরুষদের সংখ্যা বেশি, আর মহিলাদের ক্ষেত্রে যদি দুটোই হয় তখন গিয়ে তারা আক্রান্ত হবে। তাই জন্য এখানে কিন্তু পপুলেশনে দেখা যায় যে 10 কোটির মধ্যে মোটামুটি স্ত্রীলোক মাত্র একজন এই রোগে আক্রান্ত হয়, যার বংশগত রোগের ফলে ফলস্বরূপ আঘাতপ্রাপ্ত স্থান থেকে কিন্তু রক্তক্ষরণ হতে থাকে। আর এটার সংজ্ঞা ওটাই যে বংশগত রোগের কারণে যখন ফলস্বরূপ আঘাতপ্রাপ্ত থেকে স্থান, মানে আঘাতপ্রাপ্ত স্থান থেকে যখন রক্ত বেরোতে থাকে, বন্ধ হয় না, অর্থাৎ রক্ত তঞ্চিত হয় না, ঠিক আছে, তখনই ওটাকে আমরা কি বলবো, হিমোফিলিয়া। ক্লিয়ার? নেক্সট, হিমোফিলিয়ার প্রকার, এটা দু প্রকারের হয়। একটা হচ্ছে হিমোফিলিয়া এ আর একটা হচ্ছে হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া এটাকে আমরা রাজকীয় হিমোফিলিয়া বলি, কারণ এটা মহারানী ভিক্টোরিয়ার বংশে দেখা যায়। এটাই কি হয়, রক্ততঞ্চনের যে 8 নম্বর ফ্যাক্টরটা থাকে, যেটাকে আমরা কি বলি, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, এটা উৎপন্ন না হলে এই রোগটা হয়। হিমোফিলিয়া এ হচ্ছে রাজকীয় হিমোফিলিয়া আমরা বলে থাকি। এবার কিছু বইতে দেখবি এটা উল্টো লেখা থাকে, ওটা কিন্তু ঠিক নয়। রাজকীয় হিমোফিলিয়া, হিমোফিলিয়া এ কে বলছি, আর হিমোফিলিয়া বি হচ্ছে একজন সামথিং ক্রিসমাস বলে ওনার এই ডিজিজটা দেখা যায়। এখানে কিন্তু 9 নম্বর যে ফ্যাক্টরটা সেটা বা ক্রিসমাস ফ্যাক্টর আমরা বলে থাকি সেটা থাকে না। এবার হিমোফিলিয়া রোগ এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন দ্বারা উৎপন্ন হয়, এটা মনে রাখবি, প্রচ্ছন্ন জিন দ্বারা উৎপন্ন হয়। ক্লিয়ার? হিমোফিলিয়ার প্রকার ক্লিয়ার, একটা 8 নম্বর ফ্যাক্টর, একটা 9 নম্বর ফ্যাক্টর, হিমোফিলিয়া এ এন্ড বি হয়েছে। কারণ বলতে তো ওটাই বললাম যে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন দ্বারা হয়। আর এই রোগের এক্স ক্রোমোজোম দীর্ঘ বাহুর প্রান্তভাগে এই যে এরকম সেন্টোমিয়ার যে থাকে, ঠিক আছে, এটা তো আমাদের দীর্ঘ বাহু, এই দীর্ঘ বাহুর প্রান্তভাগে কিন্তু এটা এই যে অবস্থান করে, ঠিক আছে। আর কি বলছে যে হিমোফিলিয়া বি রোগের জিনও কিন্তু এক্স ক্রোমোজোমেই অবস্থিত হয়, প্রান্তভাগে না, প্রান্তভাগে যেটা অবস্থান করে, এটা মনে রাখবি, এটা কিন্তু এর কথা বলা হয়েছে, হিমোফিলিয়া এর কথা। লক্ষণ কি দেখতে পাবো, বংশগত রোগ, এই রোগে আঘাতপ্রাপ্ত স্থান থেকে অবিরাম রক্তক্ষরণ ঘটতে থাকবে, যেটা হয় আমরা লক্ষণ বললাম। রক্ত তঞ্চন হয় না, উত্তরাধিকার হয়েছে হিমোফিলিয়া আক্রান্ত পুরুষ। এরপরে যদি আমরা উত্তরাধিকারের ব্যাপারে যাই, সেখানে আমি যে চেকার বোর্ড দেখবো, চেকার বোর্ড করার আগে যে দুটো জিনিস আমি বললাম, যে প্রথমেই হচ্ছে জেনে যাবি যে কোনটাকে কি দিয়ে ডিনোট করছি, স্বাভাবিক জিন কোনটাকে বলছি, কোনটাকে হিমোফিলিক বলছি, তাহলে আমাদের চেকার বোর্ড করতে কিন্তু সুবিধা হবে। আগেরটাও দেখেছিস, এটা দেখে নে। এটাই আমরা কোনটাকে বলবো, এক্স এইচ, ক্যাপিটাল এইচ যখন থাকবে তখন হচ্ছে স্বাভাবিক অবস্থা, যখন এক্স এর সাথে এই যে স্মল এইচ থাকবে তখন হচ্ছে হিমোফিলিক অবস্থা। এবার এদের মধ্যে যখন ক্রস করাবো, এই যে গ্যামেট এলো, গ্যামেটের সাথে একটার সাথে আরেকটা ক্রস করাচ্ছি, তখন দেখতে পাবি স্বাভাবিক কন্যা কখন হবে, অবভিয়াসলি স্বাভাবিক কন্যা হবে যখন দুটোই এইচ থাকবে, তখন স্বাভাবিক হবে। এই যে স্বাভাবিক কন্যা দুটোই এইচ, দুটো এইচ থাকছে, তাহলে সে কি হবে, স্বাভাবিক হবে। তারপরে কি বলছে, স্বাভাবিক কন্যা, এটা কন্যা হলো আমাদের এই জিনিসটা মনে রাখবি কিন্তু এখানে পুত্র কন্যার ব্যাপারে, এই যে মহিলা আর স্বাভাবিক পুরুষ এদের দুজনের মধ্যে কিন্তু ক্রস করানো হয়েছে। কাদের মধ্যে ক্রস করানো হয়েছে, বাহক মহিলা আর স্বাভাবিক পুরুষ। আমি ক্রসটা নেক্সট পেজে তোদেরকে ভালো করে দেখাচ্ছি। এখানে হিমোফিলিয়ার ক্ষেত্রে কি বলেছে, বাহক মহিলা আর আমাদের কার সাথে, স্বাভাবিক পুরুষের সাথে, তাই তো, স্বাভাবিক পুরুষ। এবার বাহক মহিলার ক্ষেত্রে আমি তোদেরকে অলরেডি বলে দিলাম যে কি জিন থাকবে। স্বাভাবিকের জন্য আই গেস দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্বাভাবিক,
আর এটা হচ্ছে হিমোফিলিক। ঠিক আছে, এইটা আমাদের মাথায় রাখতে হবে। এবার বাহক মহিলা যখন হবে অবশ্যই তার মধ্যে স্বাভাবিক তো আর থাকবে না, তাহলে এটা এরকম হলো, বাহক হচ্ছে। আর কেন হচ্ছে আই গেস বুঝতে পেরেছি সেটা, বাহক হচ্ছে তো অবভিয়াসলি দুটো তো আর এরকম ভাবে প্রকট হয়ে এরকম ভাবে থাকবে না, দুটোই এইচ হয়ে গেলে তো সে স্বাভাবিক হয়ে যাবে। স্বাভাবিক হচ্ছে না, হিমোফিলিক, হিমোফিলিক না মানে হিমোফিলিয়ার বাহক। বাহক যেটা আমরা একসঙ্গ দ্বিসংকর জননে ওরকম ভাবে দেখছিলাম কি যে একটা আর একটাকে সাপ্রেস করে দিচ্ছে, সে প্রকট হয়ে যাচ্ছে, এখানে কি বাহক আছে, আক্রান্ত আছে, আর হচ্ছে স্বাভাবিক আছে। তো এ হচ্ছে বাহক, তার মধ্যে একটা হিমোফিলিয়ার জিন ঢুকে গেলে ও বাহক হয়ে যাবে, দুটোই যদি হয়ে যায় তখন সে আক্রান্ত হবে। স্বাভাবিক পুরুষ, স্বাভাবিক পুরুষ তো এক্স এইচই হবে, আর ওয়াই এর সাথে তো কিছু থাকবে না, কারণ ওটা দিয়ে আমরা কিছু ডিনোট করছি না। এবার যখন এদের মধ্যে আমরা ক্রস করব, ক্রস করলে আমরা দেখতে পাবো কি এটার সাথে এটা ক্রস করে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এক্স এইচ এক্স এইচ। তার মানে এ কি হলো, এ তো কন্যা হলো, এক্স এক্স এসছে, তাহলে এ হচ্ছে স্বাভাবিক হয়ে গেল। তারপরে যখন এটার সাথে এটাকে ক্রস করব তখন তৈরি হচ্ছে এক্স এইচ ওয়াই। এ কি হচ্ছে, এটা হচ্ছে গার্ল, জি বলে লিখছি, ঠিক আছে, এটা হচ্ছে বয়, এও হচ্ছে স্বাভাবিক। তারপরে যখন আমরা এরপরে আমরা যেটা ক্রস করব, এইটার সাথে এটা ক্রস করছি, সেটা হচ্ছে এক্স এইচ এক্স এইচ। এ আবার কি হয়ে যাচ্ছে, বাহক গার্ল, ঠিক আছে, বাহক হচ্ছে একটা ক্যাপিটাল একটা স্মল, আর এটার সাথে যখন এটাকে ক্রস করব তখন কি হয়ে যাচ্ছে, এক্স এইচ আর ওয়াই। এই যে একটা ছেলে যে এলো, এই যে বয় এলো, বেবি বয় যে এলো, সে কিন্তু কি হবে, আমাদের হিমোফিলিয়ার আক্রান্ত হবে। এখানে কিন্তু বাহকের কোনো সিনারি কিছু নেই, হ্যাঁ, একে আক্রান্তই হবে। একে বাহক আর তুই কি বলবি, হয় স্বাভাবিক হবে, আদারওয়াইজ হচ্ছে আক্রান্ত হবে। তো এর তো আর একটা নেই, আর একটা তো এক্স নেই, তো এই জন্য এ কিন্তু আক্রান্ত। তাহলে ক্লিয়ার হয়েছে এই চেকার বোর্ডটা, ক্লিয়ার যে স্বাভাবিক হবে, ছেলে হবে মেয়ে হবে, একজন একজন স্বাভাবিক, একজন মেয়ে হচ্ছে বাহক হবে, আর যে হবে সে হচ্ছে কিন্তু আক্রান্ত হবে। তাহলে এখানে দেখে রাখি আমাদের যেটা দিয়েছে এখানে, এই যে দেখ, এই হচ্ছে চেকার বোর্ডটা, হিমোফিলিক পুত্র মানে আক্রান্ত। তাহলে হিমোফিলিয়ার চেকার বোর্ড ক্লিয়ার, দেখে নে। চল নেক্সট আমরা যাব মানুষের অটোজোমে থাকা যে জিন দ্বারা প্রদত্ত কোনটি নিয়ন্ত্রিত হয় না। রোলার জিপ পড়ে নিয়েছি, থ্যালাসেমিয়া, কানের যুক্তলতি পড়ে নিয়েছি, হিমোফিলিয়া অবশ্যই হবে। হিমোফিলিয়ার বাহক মাতা স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত, কন্যা সন্তানদের হিমোফিলিয়া, এটাও আমরা একটুখানি করেই দেখি, প্র্যাকটিস করছি যখন করেই দেখি না। কি বলেছে, বাহক মাতা স্বাভাবিক পিতা, বাহক মাতা, বাহক মাতা স্বাভাবিক পিতা, এদের মধ্যে যদি করি, বাহক মানে কি, স্বাভাবিক মানে জানি এইচ, আর হিমোফিলিক হচ্ছে এটা। বাহক যখন হবে তখন এটা আর এটা দুটোই মিলে থাকবে, স্বাভাবিক পিতা যখন হচ্ছে তখন স্বাভাবিক অবস্থা এই ওয়াই থাকবে। এবার এদের মধ্যে যে কন্যা সন্তান আক্রান্ত, তাই তো, দেখে নে ভালো করে, কন্যা সন্তান হিমোফিলিয়ায় আক্রান্ত, কন্যা সন্তান প্রথমে দেখবো, আমাদের পুত্র সন্তান নিয়ে কাজ নেই, কন্যা সন্তান এ আক্রান্ত হচ্ছে না, পুত্র সন্তানের তো এটা দরকারই নেই, এগুলোর দরকার নেই। এই যে কন্যা সন্তান, এই যে হলো, এ কিন্তু কি হলো, বাহক হলো, এ কিন্তু কি হলো, বাহক হলো, গার্ল যে হলো এ কিন্তু বাহক হলো। আর এক্ষেত্রে যেটা হয়েছিল সেটা কিন্তু কি এসছিল, আচ্ছা লিখেই দি চল, স্বাভাবিক এসছিল গার্ল, আর এটা তো পুত্র হচ্ছে, তাহলে বাহক আসছে, তার মানে আক্রান্ত কিন্তু কেউ হচ্ছে না। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, অবশ্যই জিরো হবে। জিরো আছে কোথায়, হ্যাঁ জিরো হবে। বুঝতে পেরেছিস, ক্লিয়ার হয়েছে, আই গেস ক্লিয়ার হয়েছে তোদের। হিমোফিলিয়ায় নেক্সট আমরা চলে যাব, হিমোফিলিয়ায় আক্রান্ত পিতা। আচ্ছা এইটাও আমি ধর তোদেরকে আমি দিয়ে দিলাম, এটাও তোরা হোমওয়ার্ক করবি। একটা থ্যালাসেমিয়ার রইলো, একটা হিমোফিলিয়ার রইলো, প্রত্যেকে কিন্তু করবি, আমি দেখতে চাই যে আমি কি বুঝিয়েছি তোরা কি বুঝতে পেরেছিস। হিমোফিলিয়ায় আক্রান্ত মহিলার সঙ্গে, আক্রান্ত মহিলা বলেছে, স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের হিমোফিলিয়ায় আক্রান্ত পুত্র কত হবে, কিরকম হবে। হিমোফিলিয়ায় আক্রান্ত মহিলা, আক্রান্ত মহিলা বলতে ধর এখানেই করি, আক্রান্ত মহিলা আছে, এখানে করব না নেক্সটে করব, এই দিকটাতে একটা পেজ নিয়ে করি। আক্রান্ত মহিলা, আক্রান্ত মানে এরকম হবে। আর কি বলেছে, স্বাভাবিক, আক্রান্ত মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে আক্রান্ত পুত্র,
স্বাভাবিক পুরুষের বিবাহ, স্বাভাবিক পুরুষ মানে এটা, তাহলে আক্রান্ত পুত্র বলেছে, আক্রান্ত পুত্র, এটার দরকার নেই। এটা দেখছি এই যে আক্রান্ত পুত্র হলো, বয় হচ্ছে আক্রান্ত, তারপরে কি হচ্ছে এটার সাথে এটার দরকার নেই, এটার সাথে এটার যেই দেখছি মানে এই দেখ, তাহলে পুত্র যতগুলোই হচ্ছে তারা সবাই কিন্তু কি হচ্ছে আক্রান্ত, তাহলে পুত্র যে হবে তারা কিন্তু সবাই আক্রান্ত হবে, তার মানে 100% পুত্রই কিন্তু আক্রান্ত হবে। ভুলেও অন্য কিছু বসাস না যে এই পার্সেন্টেজে আসলো কন্যা আসলো, তোকে কন্যার কথা জিজ্ঞাসাই করেনি, পুত্র কতজন আক্রান্ত হবে সেটাই কিন্তু জিজ্ঞাসা করেছে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখছি সেটা হচ্ছে মাধ্যমিকে একটা ইয়ারে এই কোয়েশ্চেনটা এসেছিল, কোয়েশ্চেনটা ইজি কোয়েশ্চেন, এত বড় দেখে ঘাবড়াবি না। বলছে যে আপাত স্বাভাবিক কিন্তু হিমোফিলিয়া রোগের বাহক মহিলা, স্বাভাবিক কিন্তু বাহক যখন বলেছে তার মানে মহিলাটা বাহক, এইটুকু আমার জানা দরকার। স্বাভাবিক পুরুষকে যদি বিয়ে করে তাহলে তাদের যে দুটো পুত্র সন্তান আর দুটো কন্যা সন্তান হবে, তাহলে তাদের মধ্যে কি ঘটার সম্ভাবনা আছে। আচ্ছা, আমরা তাহলে এটা একটুখানি দেখি, বাহক মহিলা স্বাভাবিক পুত্র, আগেরটাই কি বাহক মহিলা স্বাভাবিক পুত্র স্বাভাবিক পুত্র বলছি সরি স্বাভাবিক পুরুষ ছিল? হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমাদের যা যা তৈরি হয়েছে দেখ এখানে বোর্ড করে রেখেছি। গার্ল যে হয়েছে সে স্বাভাবিক স্বাভাবিক এটা হয়েছে, আর যে না একটা এ স্বাভাবিক হয়েছে, আর এ কি হয়েছে এ বাহক হয়েছে, আর এ হয়েছে স্বাভাবিক আর আক্রান্ত। তাহলে এইখানে আমরা দেখবো এবার অপশানে কি আছে, এতগুলো তো নিশ্চয়ই তোকে অপশানে দেবে না ওরকম ভাবে, তাহলে অপশানে কি আছে দেখবো। অপশানে দেখ আমি আমি সবসময় 4 নম্বরটা দিই চেক করি, তোরা জানিসই, ঠিক আছে, তো আমি আবারও করছি। তো লাস্টে দেখ বলেছে 50% পুত্র হিমোফিলিক, 50% হচ্ছে আপাত স্বাভাবিক বাহক কন্যা। তো দেখে নি 50% বলছে হিমোফিলিক, এটার কথা এই যে এটা যদি আমি দেখি এটা আক্রান্ত, আর আরেকজনকে বাহক বলেছে, এটা এই দুটোর কথা বলেছে, এখানে এই দুটোর কথা বলেছে, এই দুটোর কথা বলে থাকলে এইটা একটা অপশন হতে পারে, বাকিগুলো থেকে 100% পুত্র হিমোফিলিক না, একজন স্বাভাবিক এসছে, তাহলে প্রথম অপশন কাট আউট। সেকেন্ড অপশন বলেছে 50% পুত্র হিমোফিলিক, 50% কন্যা হিমোফিলিক, কন্যা হিমোফিলিক হয়নি, কাট আউট। 0% পুত্র হিমোফিলিক, এটাও কাট, তাহলে এইটাই হবে অ্যান্সার। দেখলি 4 নম্বরটা, আমি কিন্তু এটার অপশন সেট করিনি, আমি কোয়েশ্চেনটা তুলে এখানে বসিয়েছি, মাধ্যমিকে এসেছিল সেটা, ঠিক আছে, সেটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে তোরা বুঝেছিস কিনা, তোরা আই গেস এটা বুঝতে পেরেছিস যেটা তোদেরকে দেখালাম। ক্লিয়ার? দেখে নিয়েছিস? নেক্সট নেক্সট এবং লাস্ট বলতে পারিস জিনগত রোগ, সেটা হচ্ছে বর্ণান্ধতা, মানে কালার ব্লাইন্ডনেস, কালারের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারে না। এবার এইটার আবার ব্যাপার আছে, এই জিনিসটা একটুখানি জেনে রাখবি। সেটা কি, রেটিনার কোন কোষে বর্তমান প্রোটিন অপসিন, কোথায় অবস্থিত রেটিনার কোন কোষে, ঠিক আছে, যে প্রোটিনটা আছে সেটা হচ্ছে অপসিন, এই অপসিনটার জন্যই কিন্তু সবুজ লাল আর নীল এই বর্ণগুলো শনাক্ত করতে কিন্তু প্রবলেম হয়ে যায়। অপসিনের স্বাভাবিক জিন মিউটেশনের জন্য মিউট্যান্ট জিন হয়ে যায়, অক্সিনের স্বাভাবিক জিনকে আমরা C+ দিয়ে করছি, স্বাভাবিক জিন যখন মিউট্যান্ট হয়ে যাবে মানে মিউটেশন হয়ে গিয়ে ও C হয়ে যাবে, আমরা এটা দিয়ে ডিনোট করলাম। এবার এটাও কিন্তু জিনটা, এটা মনে রাখবি এক্স ক্রোমোজোমে বর্তমান, এটাও মনে রাখবি, এটাও কিন্তু সেক্স ক্রোমোজোমই চলে আসছে, অটোজোমাল নয় ডিজিজটা। সবুজ বর্ণান্ধতা হলে সেটাকে আমরা কি বলি, ডিউটেরানোপিয়া, লাল বর্ণান্ধতা হলে হচ্ছে প্রোটোনোপিয়া, আর নীল বর্ণান্ধতা হলে সেটা হচ্ছে ট্রাইটানোপিয়া। ক্লিয়ার? বোঝা গেছে, এক্স ক্রোমোজোমেই থাকে, কোনটাকে কি বলে সেটা দেখে রাখবি। আর রেটিনার কোন কোষে হচ্ছে অপসিন নামের যে প্রোটিনটা আছে সেটা কি হয়, বর্তমান প্রোটিন হচ্ছে অপসিন, সেটার জন্যই হচ্ছে সবুজ লাল আর নীল বর্ণগুলো শনাক্ত করতে সাহায্য করে। এবার এদের এইটার মধ্যে কিছু অ্যাবনর্মালিটি চলে আসে, তার জন্য এটা স্বাভাবিকভাবে কাজ করে না, অ্যাবনর্মালিটি শো করে। অপসিনের স্বাভাবিক জিন হচ্ছে C+, আমরা ডিনোট করছি, সেটা যখন মিউট্যান্ট হয়ে যাবে মিউটেশনের ফলে সেটা কিন্তু C হয়ে গিয়ে মিউট্যান্ট জিনে পরিবর্তন হলে তখন কিন্তু এগুলোর মধ্যে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি না। ক্লিয়ার হয়ে গেল এটা? এখানে লক্ষণ হচ্ছে কিছুই না, এগুলোর মধ্যে লাল সবুজ বর্ণান্ধতায় আক্রান্ত ব্যক্তি লাল আর সবুজ বর্ণ তফাৎ করতে পারে না, এটা হিমোফিলিয়ার মতনই এক্স ক্রোমোজোম বাহিত বর্ণান্ধতার জিন এখানে বর্তমান থাকে, এটা মনে রাখবি। এটা এই যে এখানটায় আমি পরের পেজেও আমি লিখে দিচ্ছি যে C এটা C+,
প্লাস প্লাস থাকলে সেটা হচ্ছে কি স্বাভাবিক জিন, আর যখন মিউট্যান্ট হয়ে যাবে তখন ওটা সি হবে। ঠিক আছে, ওটা হচ্ছে বর্ণান্ধতা হিসেবে আমরা করব। এবার আমরা একটু চেকার বোর্ডটা দেখে নিই ঝটপট করে। এখানে চেকার বোর্ডে কি বলেছে, যেরকম ধর স্বাভাবিক পুরুষ অবভিয়াসলি ওয়াই ক্রোমোজোমে কিছু থাকে না, এক্স ক্রোমোজোম বাহিত। তো স্বাভাবিক পুরুষ হলে সে সি প্লাস হবে। হ্যাঁ, এখানে আমি লিখে দিই সি প্লাস হচ্ছে স্বাভাবিক। আর কি বললাম, শুধু সি যখন মিউট্যান্ট হয়ে যাবে সেটা হচ্ছে কি বর্ণান্ধ। ক্লিয়ার? এটা মনে রাখবি। এবার এখানেও চেকার বোর্ড করলে আমরা দেখব স্বাভাবিক পুরুষের সাথে বর্ণান্ধ মহিলার সেম স্বাভাবিক কন্যা মানে বাহক হবে, বাহক আসবে, বর্ণান্ধ পুত্র আসবে, বর্ণান্ধ পুত্রই আসবে যদি বর্ণান্ধ মহিলার সাথে স্বাভাবিক পুরুষের যদি বিবাহ হয়, তার বেবিরা আসে, যেখানে যেখানে বেবি বয় হবে তারা কিন্তু বর্ণান্ধই হবে। ক্লিয়ার? আর এরা কিছু বাহকের কোনো সিন নেই, হয় স্বাভাবিক নয় বর্ণান্ধ, বর্ণান্ধ হবে। আর এই যেটা মহিলা বলছি মানে কন্যা যে হবে তারা কিন্তু বাহক হবে। এই চেকার বোর্ডটাও আই গেস তোরা বুঝতে পেরেছিস, সেম আগেরটার মতনই সেম, শুধু ডিনোট কি দিয়ে করছি সেটা মনে রাখবি, সেইটা মনে রাখাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমরা এর পরেরটায় চলে যাব, নেক্সট চলে যাব কোয়েশ্চেনে। বলেছে স্বাভাবিক পিতা ও বর্ণান্ধ মাতার স্বাভাবিক পুত্র সন্তান। স্বাভাবিক পিতা স্বাভাবিক মাতা আমরা করে নিই। স্বাভাবিক পিতা যখন হবে, পিতা স্বাভাবিক, তার মানে প্লাস থাকবে, তাই তো, প্লাস থাকবে, এই যে এখানে আমি লিখেছি স্বাভাবিক অবস্থায় প্লাস থাকবে। আর মাতা যখন হচ্ছে তখন এরকম, মাতা কি বলেছে, বর্ণান্ধ বলেছে, বর্ণান্ধ পুরো বলেছে না বাহক বলেছে, বর্ণান্ধ বলেছে। আগেরটা আমরা বাহক দেখলাম না, এটাই আমরা, ও আচ্ছা না এটাও বর্ণান্ধরই ছিল, বাহক হলে কিন্তু একটা প্লাস একটা নর্মাল হবে, তো এটাও বর্ণান্ধ বলেছে। এবার বলেছে পুত্র, স্বাভাবিক পুত্র সন্তান, স্বাভাবিক পুত্র সন্তান কি আসবে, এটা তো দেখার দরকার নেই। যখন আমি এটার সাথে দেখছি তখন কিন্তু এক্স এর সাথে সি হচ্ছে আর ওয়াই হচ্ছে, তার মানে কি এ হচ্ছে আক্রান্ত, আর এটার সাথে যখন সি হচ্ছে এও কিন্তু আক্রান্ত, আগের যেটা করলাম সেটাই। তাহলে এটা কিন্তু হবে না, তার মানে পুত্র সন্তান, স্বাভাবিক পুত্র সন্তানের কিন্তু কোনো চান্সেস নেই হওয়ার, স্বাভাবিক কেউ হবে না, আক্রান্তই হবে। তাহলে স্বাভাবিক বলেছে পুত্র সন্তানের চান্স হচ্ছে 0%। আর আমি তোদেরকে আর একটা আচ্ছা, পিতা বর্ণান্ধ মাতা স্বাভাবিক হলে বর্ণান্ধ ছেলে হবার সম্ভাবনা, এই লাস্টেরটা আমি কিন্তু তোদেরকে হোমওয়ার্ক দিলাম, 3টে দিলাম, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, বর্ণান্ধতা, এটাও হোমওয়ার্ক করে এটাও জানাবি, জাস্ট এরকম ভাবে লিখে দিবি থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, বর্ণান্ধতা বলে অ্যান্সার গুলো। পিতা বর্ণান্ধ আমরা দেখি, পিতা বর্ণান্ধ আর মাতা স্বাভাবিক, স্বাভাবিক হলে সি প্লাস হয়। ঠিক আছে, এবার বলছে যে বর্ণান্ধ ছেলে হবার সম্ভাবনা, বর্ণান্ধ ছেলে মানে আমরা দেখি যে কতটা সম্ভাবনা থাকে। প্রথমে তো এগুলোর সাথে এটা দরকারই নেই, যখন এটার সাথে এটা করব তখন সি প্লাস ওয়াই আসবে, তার মানে স্বাভাবিক হচ্ছে। আবার এটার সাথে এটা করব সি প্লাস ওয়াই আসবে, তার মানে এখানে কিন্তু বর্ণান্ধ ছেলে হওয়ার কোনো সম্ভাবনাই নেই, তার মানে কিন্তু এটা 0 হবে, 0%, বর্ণান্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। প্লাস জিন আসছে তখন ওরা স্বাভাবিকই হবে, বর্ণান্ধ হচ্ছে না। তাহলে ক্লিয়ার হয়ে গেল 3টে, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, বর্ণান্ধতা। আর বুঝতে পারলি যখন চেকার বোর্ড গুলো করাচ্ছি কেন বলেছিলাম যে আমাদের কিন্তু এটা পরবর্তী জেনারেশনের জন্য খুব ইম্পর্টেন্ট, এই জন্যই এগুলোর কাউন্সিলিং দরকার, মানুষকে বোঝানো দরকার, মানুষের এই ব্যাপারে একটা আইডিয়া থাকা উচিত যে কিসের মানে আমরা কিরকম হলে আমাদের পরবর্তী আমাদের ছেলে বা মেয়ে তারা কিরকম হতে পারে, আমি যদি আক্রান্ত হই বা একজন পুরুষ যদি দেখে যে স্বাভাবিক হলো বা বর্ণান্ধ হলো, তাহলে তার ছেলে বা মেয়ে হলে সে কিরকম হতে পারে। এই একটা ব্যাপারে আমাদের সবার নলেজ থাকাটা উচিত আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, তাই জন্যই কিন্তু কাউন্সিলিংটা দরকার এসব ব্যাপারে। ঠিক আছে, তাহলে এটাই হয়ে গেল আমাদের আজকের জিনগত রোগগুলো। এরপরে কয়েকটা জিনিস আমি জাস্ট একটু বলে দিই, জিনগত রোগ তো হয়ে গেল, এই কটা জিনিস আমি একটুখানি শর্ট করে তোদেরকে বলে দিই। প্রথমে দেখ, বলছে ক্রিসকস উত্তরাধিকার, ক্রিসকস উত্তরাধিকার, আমি একটুখানি পয়েন্ট করে করে লিখছি, হ্যাঁ, 1 নাম্বার, 2 নাম্বার, 3, 4, 5, 6, 7। তাহলে প্রথমে চলে আসি হচ্ছে 1 নাম্বার পয়েন্টে,
ক্রিস ক্রস উত্তরাধিকার ব্যাপারটা কি? যখন দেখবি মায়ের যেটা আমরা জানি এক্স এক্স ক্রোমোজোম, বাবার হচ্ছে এক্স ওয়াই। এবার এদের যখন গার্ল আর বয় হলো, মায়ের এক্স ক্রোমোজোম বাহিত যে জিনটা সেটা বয়ের মধ্যে চলে যায়, আর বাবার এক্স ক্রোমোজোম বাহিত জিনটা সেটা হচ্ছে গার্লের মধ্যে চলে যায়। গার্লের মধ্যে নিশ্চয়ই ওয়াইটা যাবে না। ওয়াইটা আমি কি বলেছিলাম? হোল্যান্ড্রিক জিনের কথা বলেছিলাম। হোল্যান্ড্রিক জিনটা কি? যেটার জন্য কিনা ওয়াই ক্রোমোজোম বাহিত কোনো একটা বৈশিষ্ট্য, যেরকম ধর কানের এদিকে লোম বা চুল মতো দেখা যায়, যেটা ছেলেদের হয়, তো অবভিয়াসলি সেটা তো ওয়াই ক্রোমোজোম বাহিত, সেটা তো মেয়েদের মধ্যে থাকবে না, সেটা মেয়েদের তো এমনি এক্স এক্স হয়। তো এই ক্ষেত্রে যেটা হয় যে ক্রিস ক্রস উত্তরাধিকার, মায়ের যে এক্স ক্রোমোজোম সেটা হচ্ছে পুত্রের মধ্যে চলে গেল, আর বাবার যে এক্স ক্রোমোজোম সেটা হচ্ছে মেয়ের মধ্যে চলে গেল। এটাই হচ্ছে ক্রিস ক্রস উত্তরাধিকার। উত্তরাধিকার সূত্রে যদি কিছু পেয়ে থাকে মায়ের থেকে, যদি ছেলে পেয়ে থাকে তখন হচ্ছে এই এক্স ক্রোমোজোমের জন্য পাচ্ছে, বাবার থেকে মেয়ে যদি কিছু পেয়ে থাকে এই এক্স ক্রোমোজোমের জন্য পাচ্ছে। ক্লিয়ার হয়ে গেল 1 নম্বর, তাহলে ডান। নেক্সট আমরা হচ্ছে পানেট বর্গ। পানেট বর্গ কিছুই না আমরা যেটা করেছিলাম, এইরকম বোর্ড একটা করেছিলাম, সেটার একটা দিকে মহিলা একটা দিকে পুরুষ এরকম ভাবে লিখে করেছিলাম আমাদের গ্যামেটের সুবিধার্থে। হ্যাঁ, তো ওইটাই হচ্ছে বিজ্ঞানী পানেট করেছিলেন, ওটাকে আমরা পানেট বর্গ বলি। নেক্সট হচ্ছে ব্যাক ক্রস। ব্যাক ক্রস বলতে আমরা কি বুঝি? ব্যাক ক্রস হচ্ছে যখন পি জনুর সাথে F1 জনু মানে ক্রস করানো হয়। পি জনুতে কি কি ছিল? এরকম দুটো আমরা নিয়েছিলাম, তাই তো? এবার F1 জনুতে এটা হচ্ছে পি জনু। F1 জনুতে আমাদের কি ছিল? এরকম শঙ্কর একটা এসছিল, শঙ্কর লম্বা এসছিল F1 এ। যখন তুই এটার সাথে এটার ক্রস করাবি, যখন তুই এই শঙ্করের সাথে এটার ক্রস করাবি, বা তুই এইটার সাথে এই শঙ্করের সাথে যখন এই বেটে গাছটার ক্রস করাবি, তখন যে ক্রসটাকে বলা হচ্ছে সেটাই হচ্ছে আমাদের কি? ব্যাক ক্রস। ব্যাক ক্রস করা হচ্ছে, F1 এর সাথে পি এর ক্রস করানো হচ্ছে। সেক্ষেত্রে একটা হচ্ছে শঙ্করের সাথে এই যে আমাদের প্রকটটা করলাম, আর একটা হচ্ছে প্রচ্ছন্ন করলাম, এটাই হচ্ছে ব্যাক ক্রস। টেস্ট ক্রস ব্যাপারটা কিছুই না, সেমই জিনিস। টেস্ট ক্রসে আর কিছুই হয় না। টেস্ট ক্রসে হয় হচ্ছে P1 এর সাথে পি এর সাথে F1 এর ক্রস করানো হয়, পি এর সাথে F1 এর ক্রস করানো হয়, কিন্তু সেক্ষেত্রে শুধুই প্রচ্ছন্নটা নিয়ে ক্রসটা করানো হয়। এক্ষেত্রে প্রকট প্রচ্ছন্ন দুটোই হয় ব্যাক ক্রসে। টেস্ট ক্রসে যেটা হয় শুধুই প্রচ্ছন্নটার সাথে যদি আমি F1টাকে ক্রস করাই সেটা, এটাই হচ্ছে টেস্ট ক্রস। ক্লিয়ার? এটাও ক্লিয়ার? আচ্ছা, অ্যালবিনিজম কাকে বলে? অ্যালবিনিজম হচ্ছে আমাদের যে অনেকে দেখবি পুরো সাদা একদম, মানে যে নর্মাল যে স্কিন কালারটা সেটা থেকে অনেকটা সাদা হয়। সাদা হয় কেন? আমাদের এই স্কিন কালারটার জন্য দায়ী যে রঞ্জক পদার্থ সেটা হচ্ছে মেলানিন, ওদের সেটা কম থাকে, সেটাকেই আমরা কি বলি? অ্যালবিনিজম বলে থাকি। অসম্পূর্ণ প্রকটতা তোদেরকে বলেই দিয়েছিলাম। অসম্পূর্ণ প্রকটতার একটা উদাহরণ যেটা মনে রাখবি, অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ মনে রাখবি, সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন। একটা তো সন্ধ্যা মালতী পড়ে নিয়েছিস, আর একটা পড়বি হচ্ছে স্ন্যাপড্রাগন। আবার স্ন্যাপচ্যাট এখানে লিখে দিয়ে চলে আসিস না, ঠিক আছে? স্ন্যাপড্রাগন, ওকে, এটা হচ্ছে একটা এক্সাম্পল, তার জন্য এটা লিখে রেখেছিলাম। আর এরপরে আসছে হলো সহপ্রকটতা। সহপ্রকটতা আর কিছুই না, নর্মাল একটা ব্যাপার। ধর দুটো গরু, মানে একটা গরু আর একটা ষাঁড় রয়েছে, এবার তাদের মধ্যে যখন মিলন ঘটলো তখন এরকম হলো যে গরুটা ধর পুরো সাদা, আর ষাঁড়টা ধর, একটা গরু লিখছি, আচ্ছা, আর ষাঁড়টা ধর কালো, ঠিক আছে? সবটাই হচ্ছে বিশুদ্ধ, হ্যাঁ, মানে প্রকট আর কি, হোয়াইট আর ব্ল্যাক এরকম ভাবে রয়েছে। এবার এদের যখন আসবে, বেবি যে আসবে, ঠিক আছে, এদের যখন বেবি যে আসবে, সে যে আসছে সে কিন্তু কালো হচ্ছে না বা সাদাও হচ্ছে না, তার কি হবে? কালো সাদা ছোপ থাকবে, ছোপ থাকবে, কালো সাদা। দেখতে পাচ্ছিস এখানে? দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। কালো সাদা ছোপ থাকবে, তার মানে একটা আর একটাকে সাপ্রেস করে হচ্ছে না। অসম্পূর্ণ প্রকটতাতে যেরকম হয়
একটা আর একটাকে এরকম ভাবে সাপ্রেস করে একটা গোলাপি ফুল হয়ে গেল, লাল আর সাদা মিশিয়ে গোলাপি হয়ে গেল, এখানে সেটা হয় না। এখানে হচ্ছে দুজনেই মারপিট করছে, একজন আরেকজনের সাথে মিশে যাচ্ছে না, এরা দুজনেই মারপিট করছে, হ্যাঁ আমি বসবো, ও বলে আমি বসবো। এরম করে যেটা হচ্ছে সেটা হচ্ছে কালো সাদা ছোপ ছোপের ওদের বেবিটা আসছে। তো না কালো হচ্ছে না সাদা হচ্ছে, কোনো প্রকট বৈশিষ্ট্য সেরকম ভাবে প্রকাশ পাচ্ছে না। কিন্তু এটা দুজনেই একসাথে প্রকট হয়ে যখন বসছে, যে একটা আর একটাকে সাপ্রেস করে দিচ্ছে না, তখন আমরা সেটা হচ্ছে কালো সাদা, যেটা কিনা দেখা যায় এবি ব্লাড গ্রুপ যাদের আছে। এবি এখানে কোথায় লিখি বলতো, হ্যাঁ এই যেখানেই লিখে দিই এবি। আচ্ছা এটার নাম্বার কত ছিল, 7 নাম্বার, 7 নাম্বারেই লিখছি। এবি ব্লাড গ্রুপ সেটাও কিন্তু সেম, দুজনেই রয়েছে, দুজনে কেউ কাউকে মানে বলছে যে না তুই চুপ করে যা আমি প্রকাশ পাই, আর একজন বলছে না তুই চুপ করে যা আমি প্রকাশ পাই। এরকম ব্যাপারটা হতে হতে ওদের মধ্যে মারপিট লেগে দুজনে বলছে দুজনেই প্রকাশ পাবো, তখন হচ্ছে এবি ব্লাড গ্রুপের কিন্তু এই এক্সাম্পলটা পাওয়া যায়। ক্লিয়ার? আশা করি কোনো প্রবলেম আর নেই এই চ্যাপ্টারটার মধ্যে, মানে এই চ্যাপ্টার বলতে আজকের ক্লাসটার মধ্যে সবটা তোদের ক্লিয়ার হয়েছে। যেগুলো হোমওয়ার্ক দিলাম সেগুলো অবভিয়াসলি কিন্তু করবি, এটা পুরোটা দেখবি বুঝবি। যদি কোনো কোয়েশ্চেন থাকে এটার পরেও, আই হোপ থাকবে না, আমরা তো প্র্যাকটিস করবোই, যেটুকু করেছি সেটার মধ্যে আই গেস তোদের আর কিছু প্রবলেম থাকবে না, যদি থাকে সেটা আমাকে জানাস। তো আজকের ক্লাস হচ্ছে এতটাই, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, চল টাটা।